1971 পাকিস্তানি মিলিটারি বাংলাদেশি অপারেশন সার্চ লাইট নামে 3 মিলিয়ন বাংলাদেশিকে হত্যা করে। এই সকল হত্যার রাজনৈতিক নামকরণ করা হয় দুষ্কৃতিকারী পাকিস্তান ও ইসলামের শত্রু নামে। প্রধানত আক্রান্ত হয় সাধারণ জনগণ, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা। যুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন লোক যার যার ক্ষমতায় কাজ করে। একজন গ্রামীণ হাজাম, যিনি কারিগর নামে পরিচিত, এক অদ্ভুত ব্যবস্থায় রক্ষা করে শত শত হিন্দু, যার কথা আজ পর্যন্ত কেউই জানে না। 2010 সাল, বাংলাদেশ। অম্বিকা, অম্বিকা, আরে ওই অম্বিকা, কই গেলি? না, ভগবানের জগতে বালা বসিমতের অভাব নাই, হের উপর হইছে একটা ডঙ্গাবাজ মাইয়া। অম্বিকা, আরে ওই অম্বিকা, কি হইছে? মরণ রাখছে? কারিগর বুড়ার একটু দেখান দরকার না? বাড়িতে একটু ভত্তা রাখছি, কি জানি কি খায় না খায়, একলা ঘরে আবার মইরা থাকি কিনা তাই বা কে জানে। কারিগর বুড়ার একটু দেখান দরকার না? ময়না কেন এখন না? প্রত্যেক দিন আর ভালো লাগে না? এই গ্রামে কি আর কেউ নাই? খালি অম্বিকা অম্বিকা। এমন কথা আর কবি না, কোনোদিন না। তোর ওই 14 গোষ্ঠীরে পাকিস্তানি মিলিটারিরা মাইরা ফালাইতো, যদি ওই কারিগর বুড়া সবটিরে না বাঁচাইতো। ভালোই হইতো, তা ভালো হইতো, এমন জান বাঁচানো চাইতে। অম্বিকা, এমন কথা কইস না। আমগো সবাইরে জানে বাঁচাইতে যায় এই বুড়াই যে এক ঘোড়া। Gün dolandı dalı taşı, dinmiyor gözümün yaşı. Gelin eyle tez günde ayırdı felek. Eyle suna gelin eyle. Suna gelin, suna gelin, tez mektup yaz bana gelin.
Yattığın yer han olaydı oy oy oy. Gün dolandı dağı taşı, dinmiyor gözümün yaşı. Gün dolandı dağı taşı, dinmiyor gözümün yaşı. आसान आसान और जूते जोड़ा नहीं आया था जा ब्राशटा नहीं आए और पीए साहब के एक रास्ते वाला স্যার আসতেছে। ও পীর সাহেব বসেন পীর সাহেব জরুরি যে সমস্ত কাগজপত্র আপনাকে সঙ্গে নিতে বলছিলাম সমস্ত গুছিয়ে নিয়েছেন তো জি স্যার সব কিছু গুছিয়ে নিয়েছি স্যার। স্যার 2 দিন আগে বলছিলেন স্যার মুক্তিযুদ্ধের উপরে কাগজপত্র নিয়ে দিতে। স্যার আমার কাছে যা ছিল স্যার আমি নিয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম ওয়াসিমা পারভিন নূপুর। আমি ফ্রিডম ফাইট প্রজেক্টে ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে অফিস থেকে যোগাযোগ করতে বলা হয়েছে। চলুন আপনাকে মিস তামান্না রুমে নিয়ে যাই, উনি আপনার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, কংগ্রেচুলেশন, আমরা আপনাকে ফ্রিডম ফাইট প্রজেক্টের জন্য হায়ার করেছি। থ্যাংক ইউ। কি খটকা লাগছে? আসলে খটকা করে লেখা থাকে কিন্তু অতটা নয়। নিঃসংকোচে বলবো ম্যাডাম, চাকরির এই শর্ত দেখে কেমন লাগছে? শিওর প্লিজ। এটা দেখে মনে হচ্ছে আমি দাসখত দিচ্ছি, আর আমার চাকরিদাতারা আমাকে আড়িচাঘাটে কারোর সঙ্গে ঘুমাতে বললে আমি ঘুমাতে বাধ্য। না মিস পারভিন, ওভাবে দেখবেন না। আইনগত জটিলতা এড়াতে ওভাবে লেখাই থাকে, আপনি একটু চিন্তা করবেন না। কিন্তু আমার পোস্টিং ওই রিমোট অঞ্চলে, আমি তো ভেবেছিলাম ঢাকায় পোস্টিং। আমি তো এমফিল করবো, পিএইচডি করবো, আরও কত কি। এনিওয়ে এই যে চলো পাবলিক লাইব্রেরিতে চলো, ক্রিস্টোফ কিসলোভস্কির ছবি দেখানো হবে, ব্লু, জুলিয়েট বিনসের। দেরি হয়ে যাবে, চলো। বাই বাই। তুমি অবিনের সামনে আমাকে পা দিয়ে খোঁচা দিলে কেন? জাস্ট মজা করলাম। কেন, কি হয়েছে? ও কি মনে করলো? কি মনে করবে? মনে করবার এমন কি ঘটলো? দেখো নূপুর, আমাদের সমাজ একটি মেয়ের পা পুরুষের গায়ে স্পর্শ করানোটা ভালো চোখে দেখে না। সমাজ কিভাবে দেখে সেটা প্রসঙ্গ না। আমার প্রশ্ন, তুমি কিভাবে দেখো? আমি সমাজের কথা বলছি। আমি তোমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছি। দেখো মির্জা, তুমি আমাকে প্রেম নিবেদন করেছো এবং তা কামনা বাসনা সহ দৈহিক আবেদনের একদম বাইরে না। নারী হিসেবে আমার দেহের কোন অংশ মর্যাদার আর কোন অংশ অমর্যাদার? শোনো, আমি ভেবেছিলাম যে আমাকে এমন একটা ছেলে ভালোবাসবে যে পাবলিকলি ভালোবেসে আমার পায়ে আলতা পরাতে পারবে। তুমি হচ্ছে এমন একটা ছেলে যে মেয়েদেরকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করো।
না মানে বলছিলাম না মানে কোনো কথা বলার আর দরকার নেই, তুমি উল্টা দিকে হাঁটো, যাও উল্টা দিকে হাঁটো। তুমি আমার সঙ্গে ছবি দেখতে যাচ্ছ না, যাও। যাও। রেবেকা, একটু আসো তো। তুমি সেক্রেটারিকে গিয়ে বলো যে আমি মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অবদান প্রকল্পটা নিয়ে একটু কথা বলতে চাই, ঠিক আছে? ওকে, বাই নাও। I'll get back to you as soon as possible, okay? Bye bye. তামান্না, মুক্তিযুদ্ধের এই প্রকল্পটার একটা উদ্দেশ্য আছে, আর তা হলো মুক্তিযুদ্ধের উপরে কিছু কাজ করা। তাছাড়া এর আরেকটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে যা আপনাকে এতদিন বলিনি, আর তা হলো আগামী সংসদ নির্বাচনে আমি আমার কনস্টিটিউশন থেকে নির্বাচনে প্রার্থী হতে চাই। খুব ভালো কথা স্যার। কিন্তু এতে সমস্যা আছে। কি সমস্যা? ওখান থেকে আরও 8 জন নমিনেশন চাওয়ার আছে। সেক্ষেত্রে আমাদের এই প্রকল্পটা আমার ব্যক্তিগত একটা অ্যাচিভমেন্ট হিসাবে, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি শুধু নির্বাচন করার জন্য কিন্তু এই প্রকল্পটি হাতে নিইনি। আই রিয়েলি মিন ইট। স্যার, প্রজেক্টের কাজ ভালো চলছে, কাছের সাথে গতকালকে কথা হয়েছে। তো কাছে সাহেবকে ডেকে কথা বলতে পারি নাকি? জি স্যার। রেবেকা, কাছে সাহেবকে আমার রুমে আসতে বলেন। ওহরে গরু জিগাও তারে, কোন শহরে বাড়ি তাহার, কোন শহরে বাড়ি। দেখা তারে লাগছে আগুন মনে, দেখা তারে লাগছে আগুন মনে, থামাইতে না পারি আগুন, বুঝাইতে না পারি আগুন, নিভাইতে না পারি রে মন, কিছুই করতে নারী রে বন্ধু, জিগাও তারে। রেবেকা, অফিস সেক্রেটারি তামান্না আর কাসের গাজী সাহেবকে আমার রুমে আসতে বলেন। আমি মুক্তিযুদ্ধের প্রকল্পটা নিয়ে তাদের সাথে একটু কথা বলতে চাই। ও কাসের সাহেব, বসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমার সাথে আপনি চা কিংবা কফি খাবেন? এনি চয়েস? জি স্যার। নো স্যার। চয়েস না থাকলে আমার সাথে কফি খেতে হবে। রেবেকা, আমাদের জন্য একটু কফি পাঠিয়ে দেবেন। কাসের সাহেব, আমাদের মুক্তিযুদ্ধের উপরে যে প্রকল্পটা আছে এটা কত দূর? স্যার, গতকাল পর্যন্ত যে রিপোর্ট আমার হাতে আছে তাতে করে প্রজেক্টের কাজ খুব সুন্দর মতো এগিয়ে চলছে। তো আমি একটা খুব ব্যতিক্রমী ইন্টারেস্টিং একটি কেস ফাইল খুঁজে পেয়েছি স্যার। আচ্ছা স্যার, ওই সময় একজন ওস্তাগার ছিলেন। ওস্তাগার? হ্যাঁ, ওস্তাগার স্যার হচ্ছে ওই হাজাম আর কি। বিভিন্ন জায়গায় এদেরকে বিভিন্ন নামে ডাকে, মানে যারা বিভিন্ন জায়গায় যেয়ে খতনা করে, মুসলমানিত্ব বলতে পারেন স্যার। ভেরি ইন্টারেস্টিং। জি স্যার। স্যার, আমাদের প্রজেক্টের সবচেয়ে স্মার্ট মেয়েটাকে লোকটার ইন্টারভিউর জন্য অ্যাসাইন করা হয়েছে। কে? নূপুর? জি ম্যাডাম, ভেরি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, মেয়েটা খুবই স্মার্ট। ওহো আলতা কাপা ছলার তালে ছন্দ তুলে হাঁটে যেন, পূবাকাশে সাজের সূর্য ওঠে, পূবে সাজের সূর্য ওঠে, যেন অচিন ঘোড়া পাহাড় চূড়ে ধুল উড়ায়ে ছোটে সেথায়, সাজের সূর্য ওঠে রে নারী, কোথায় তোমার বাড়ি রে গরু, জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার, কোন শহরে বাড়ি।
ও কারিগর কি হয়েছে? আর বললো না, পচা শামুকে গুতে লাগা নখ ভেঙে গেছে। কি ব্যাপার কারিগর, এত সকাল সকাল ফিরলা যে? শরীর খারাপ করে নাই তো? না, পায়ের নখে ব্যথা পাইছি। ও, আমি ঘাবড়ালাম, না জানি কি হয়েছে। ঠিক আছে, আমি দেখে দিতেছি। যদি পারতাম এমন দুইখান জুতা বানাইতে যা পায়জামার মতো পরন যায়, তাইলে আর পায়ে কাদা লাগতো না। শুনছি বিলাতে নাকি এমন জুতা পাওয়া যায়, আর ওই দেশে চাষিরা মোটর চইরা হাল চাষ করে, গরু লাগে না। আমার বড় স্বাদ হয় কারিগরের দেখি ওই রকম মোটরে চইরা হাল চাষ করে। বুঝুন, একটু পেছন থেকে জড়া ধরো না। সব কত দিনের বেলায় ঘরের বাইরে ইচ্ছা করে তো। চোখ বন্ধ করো। এই যে সাহেব, এই যে সাঁকোটা পার হবো কি করে? পার হয়ে কই যাইবেন ম্যাম স্যার? যাবো তো এই বাড়িতে। এই বাড়িতে? আপনি বোধহয় ভুল করতেছেন। কারে খুঁজতেছেন? ভুল করছি না, এই বাড়িতে আপনার কাছেই যাব। আপনি বোধহয় ভুল করতেছেন ম্যাম স্যার। না, আমার ভুল হচ্ছে না। আচ্ছা শুনেন, আপনি মোতালেব মানে মোতালেব কারিগর না? যে আমি মোতালেব কারিগর। আমি আপনার কাছে যাব। আসেন, আমাকে একটু সাঁকোটা পার করেন। আসেন। কারিগর, হাতটা ধরেন। শক্ত করে ধরেন। ছাড়বো এই হাত? দেন। কারিগর, হাত তো খুব সুন্দর, নরম, একদম মেয়েদের মতো। কি কইলেন ম্যাম সাহেব? আমার বাড়ি আইসরে মৈশাল, বসতে দিব ফিরা, পান দিমু সুপারি দিমু, আর কি দিমু বুঝো? কি জানি? ও, সানি ধানের সিঁড়ারে বৈশাল, আমার বাড়ি আইসো। কি দাও উম্বে কুলসুম? এই হাত দুইখান কার? কেন আমার? না, ঠিক করে কও কার। আচ্ছা ঠিক আছে তোমার। তাহলে এই হাত তুমি নিছো কেন? ফিরে এলো। কারিগর, যে সরি, আমি মনে হয় আপনাকে কোনো দুঃখের স্মৃতি মনে করিয়ে দিলাম। আমি চাইনি সেটা। আসলে কি ম্যাম সাহেব, বয়স হয়েছে তো এখন সব কিছুতে খালি কান্দন পায়, দুঃখেও কান্দন পায়, সুখেও কান্দন পায়।
কই যে আপনারে বইতে দেই আপনি বস। কারিগর, আপনি এখানে বসেন, আমি দাঁড়াই। না আপনি বস বস। যা জানতে এসেছিলাম তার কিছুই তো বললেন না। ম্যাম সাহেব, আপনারা তো কিছু খাইতে দিতে পারলাম না। গুলবা থাকলে কিন্তু খুব রাগ করতো। খেতে দিতে হবে না, যা জানতে চাই সে কথা বললেই হবে। আমি কিন্তু কালকে আবার আসবো। কত কথা তো কইলাম, আর কত কম। আমরা গরিব গুরমা মানুষ, আমাকে আর কথা কি। হাত ধরে কিন্তু আমাকে আবার সাঁকো পার করে দিতে হবে। ওরে বাবা, কি সুন্দর মেয়ে, আবার লিপস্টিকও দিয়েছ। আমার তো লিপস্টিক নেই, তোমারটা আমাকে দেবে? বল মা, দেব। আপনারা কি আমগো গাঁও গ্রামের গরিবী লিপস্টিক মাখবেন? ইস, খালি গরিব গরিব। আপনাদের বাড়ি কি এই গ্রামেই? যে ওই যে বাড়িটা আছে না, ওই বাড়িটার পেছনের বাড়িটাই। আপনি তো ঢাকা শহর থেকে আসছেন, আপনি গো দেখলে মনে হয় আমরা কি একই জাতের। আপনার বাড়ি কি ওই যে মোতালেব কারিগরের বাড়ির পাশে? যে মনে চাইলে একবার ঘুরা যান। আচ্ছা। ওহো আলতা কাপা ছলার তালে ছন্দ তুলে হাঁটে যেন পূবাকাশে সাজের সূর্য ওঠে, পূবে সাজের সূর্য ওঠে যেন অচিন ঘোড়া পাহাড় চূড়ে ধুল উড়ায়ে ছোটে সেথায় সাজের সূর্য ওঠে রে নারী, কোথায় তোমার বাড়ি রে গরু, জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার, কোন শহরে বাড়ি। আপনি কি মহিলা? তো বোরকা পরা থাকলে পুরুষ না মহিলা বুঝবো কি করে? পুরুষ মানুষ বুঝি বোরকা পরে? পরে। ফেরারে আসামিরা পালিয়ে যাওয়ার সময় বোরকা পরে। আমি পুরুষও না, অপরাধীও না, আবার পলায়ও না। বোরকার পর্দা না খুললে বুঝবো কি করে পুরুষ না মহিলা? বাহ, কি সুন্দর মেয়ে। বোরখা নিচে ঢেকে রেখেছো কেন? আপনিও দেখতে অনেক সুন্দর, পরীর মতন, সহায়রা পরী। তুমিও পরি, বোরখা ঢাকা পরি। আমার তো কোনো বোরখা নেই, তোমার বোরখা দেবে? খোলো, পরে দেখবো। আপনি বোরকা পরবেন? হ্যাঁ। তারপর কি? এই দেখি তো, এই বলো তো আমাকে কেমন দেখাচ্ছে? পরীর মতো, শহীরা পরীর মতো? সত্য কথা বলবো? অবশ্যই সত্য কথা বলবে। আপনাকে পেতনির মতন লাগে। পেতনির মতো? বোরখাটা ফেলে দিলে কেমন হয়? আপনি তো বলেই চলে গেলেন। আমি গত বছর এসএসসি পাশ করেছি, সবচেয়ে ভালো রেজাল্ট ছিল আমার। 30 জনের মধ্যে 23 জনই ছিল ছাত্র। আমার বাবা কোনো কাজ করে না, বাড়িতে আমার ভাইও নাই। পাশের বাড়ির মিয়া বাড়িতে গেছিলাম কিছু চাল ধার চাইতে। কলেজে ভর্তি করানো হয় নাই, টাকাও নাই। সমাজও নাকি চায় না, সমাজ চায় আমার বোরকা, আমার ধাইকা থাকা। একটি ঘোষণা বলা যায়, আগামী শুক্রবার বাথরুমার পর হিন্দু মুসলিম সবাই রে মসজিদের মাঠে উপস্থিত থাকতে বলছে। একটি ঘোষণা। ঘোষণা। ওই কি রে, কি হইছে? মোল্লা সাহেব, আগামী শুক্রবার বাথরুমার পরে হিন্দু
যে মোতালেব কারিগর আছে না, থানায় ফতোয়া আছে। ইতিরানি, ও ইতিরানি, ইতিরানি কাছে আয় তো দেখি। কও কি কবা? কাছে আয়। ওই মর্দা ছেলেরা কি কয়ে গেল রে? তোমার কি হুনছো বলে মনে হয়? তুই যখন চাও না মুই কিছু হুনি, তখন তুই এমনি কইরা কথা ক। কি কয়ে গেল, কি সবাই মিলে কি কয়ে গেল এইটা আমারে কও না। তুমি কি হুনছো তাই কও। আমি ঠিকই শুনছি, ওরা মোতালেব কারিগরের বিচার করবে, শাস্তি দিবে। ওই তিরানি, তুই চলে গেলি কেন? চলে গেলি কেন? তুমি তো চোখকে দেখো না, তাই কেমনে দেখলা যে আমি চলে গেছি? আমি সবই দেখতে পাই, আমি দুনিয়ার সবই দেখতে পাই তিরানি, আমি সবই দেখতে পাই। তুমি অন্ধ কিন্তু চোখকে দেখো, আবার কানা তাই কানে শুনো। হন, ওরা সবাই মিলে মিশে ওই কারিগরের এক ঘরা করবার চায়। ওরা কইবে কারিগর মাথায় কোরআন শরীফ লইয়া মিছা কথা কইতাছে। ওরা হেরে পাথর মাইরা মারার কথা কইবে, ওরে এক ঘরা করার কথা কইবে, কারণ ওই আমাকে হিন্দু করে বাঁচাইছে। করুক কে হাগো যা ইচ্ছা, আমগর কি? হ্যাঁ না, আমরা তা মান্য করব না। আমরা ছোট কাল থেকেই তারে দেখে আসতেছি। এই বুড়া কালে যখন তার কেউ কোথাও নেই, তখন তারে আমরা এইভাবে এক ঘরা করতে পারি না, এক ঘরা করতে দেব না। নিজেরই তো দেখবার পারো না, তারপর আবার হেরে দেখবা। হেরে কেমনে দেখবা? কেন কেন তুই দেখবি? তোর জামাই দেখবে, তোর মাইয়া দেখবে। কিরে নুপুর, লেখা আসছে না? ওস্তাগিরের সাথে ইন্টারভিউটা কেমন হলো? কাজটা হবে? না, কিছু লিখতে পারছি না। ইন্টারভিউটা এত কনফিউজিং না, মনে হচ্ছে কিছু হয়নি। কেন? থিওরিটা তো তোর কাছ থেকে শেখা। কাজ না হলে পালাও কোথায়? কাঁথার ভিতরে। এই নে কাঁথা, এবার পালা। মাঝে মাঝে পালানো খুবই কঠিন কাজ। এত কঠিন কঠিন করে কথা বলছিস কেন? কঠিন কথা বলে মানুষ প্রেমে পড়লে। প্রেম, এবার আমার মনে হচ্ছে সত্যি সত্যি কাঁথা পালানো। কি খবর? বসে। আজকে কিন্তু ভেবেছি কোনো কথা বলবো না, কোনো প্রশ্ন করব না, শুধু বসে থাকবো। এইটা কি বলেন ম্যাম সাহেব? আমার কি কথা বলতে ইচ্ছে করে না? আমি ভাবলাম কারিগরের যদি আমার মতো মেয়ের সাথে কথা বলতে ভালো না লাগে, এই আর কি। আপনার একটা পান খাওয়াবো না? আমার স্ত্রী গুলবাহার কিরকম টুকটুক করে পান খাইতো, ঠোঁট রাঙা করে ঘুরতো। সে বেঁচে থাকলে আপনার নিশ্চয়ই আজ পান সেজে খাওয়াইতো। সেটা নিশ্চয় খুব মজার ঘটনা হতো, কিন্তু আমার ভাগ্যে নেই, কি আর করা। না, আমি অম্বিকার মা ইতিরানিরই বলেছি যে আমার শহরে মেহমান আসলে যেন পান সেজে নিয়ে আসে। ইতিরানির মা বর্ষা রানী কানেও শোনে না, চোখেও দেয় না। হাইটা যায় কেডা রে? অম্বিকা নি? ওই অম্বিকা, অম্বিকা কথা কস না কে? তুমি জানো না কানাপুরি কি হাইটটা যায়, আবার জিজ্ঞাসা করো কে? আচ্ছা, আজ দেখি কারিগর শহীরা মেম সাহেবরে আপ্যায়ন করতে চাইতে আছে। এই যে পান, পুরানো একটু খয়রা ছিল, সাথে একটু জর্দাও দিছি। ম্যাম সাহেবের গুলবাহারের মতো লাগে না? পান খাইলে কিন্তু পরীর মতো লাগবে। উনারে তো এমনি পরির মতন লাগে, পান খাইয়া মুখ লাল করন লাগবো না। ভালোই বলেছেন আপনারা। দিদি, পানির সাজি রাইখা গেলাম,
জল টল যদি কিছু লাগে কিংবা ওই যে আড়ালে আবডালে যাওন লাগলে অম্বিকারে নাইলে আমারে ডাইকেন আইসা পড়ুন না। ঠিক আছে দিদি, আপনাকে কষ্ট করতে হবে না। কোনো কিছু লাগলে আমি অবশ্যই আপনাদের ডাকবো। দিদি আমি তাহলে যাই, আসি গো কারিগর। লন ওয়ান খান। এই যে কারিগর, আপনার খুব মন খারাপ তাই না? কিন্তু আপনার মন কিভাবে ভালো করতে পারি বলেন তো? একসময় একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম। তখন নাচ গান কত কিছু শিখেছিলাম, ও খুব পছন্দ করতো। কারিগর, আপনাকে নাচ দেখাই? দেখাই? উঠান বাঁকা বাঁকা উঠান, নাচতে জানি না, নাচতে নেমে এই কথা তো আমি মানি না। বাঁকা উঠান উঠান বাঁকা, নাচতে জানি না, নাচতে নেমে কথা তো নূপুর মানে না। উঠান বাঁকা বাঁকা উঠান, নাচতে জানি না, নাচতে নেমে এই কথা তো আমি মানি না। বাঁকা উঠান বাঁকা, নাচতে জানি না, নাচতে নেমে কথা তো আমি মানি না। নূপুর মানে না উঠান বাঁকা। ও কারিগর কারিগর ও কারিগর, মনে পড়ে কি কেমন সেসব দিন, কেমন সেসব দিন ছিল গো, কেমন সেসব দিন। ও কারিগর। কি কারিগর? খুশি? আপনাকে খুশি করার জন্য তো অনেক উল্টোপাল্টা পাগলামি করলাম, নাচ দেখালাম। খুশি তো? শুধু খুশি হলে তো হবে না, আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা আমাকে বলতে হবে। মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের আগেও তো অনেক কথা আছে, সেগুলো শুনবেন না? এই আমার যাত্রাপালায় গান করা, গুলবারের সঙ্গে বিয়া, গুলবারের সঙ্গে গুলবাহার। গুলবাহার গুলবাহার করে তো জানটা শেষ করে দিলেন। আপনি যদি না বলেন আমার তো চাকরি থাকবে না। দাসখত দিয়ে চাকরিটা নিয়েছি। কোথা থেকে যে শুরু করব? ছেলেবেলায় একবার মনে করলাম গান শিখি, গান শিখে জারি গামু, যাত্রা করব। ম্যাম সাহেব, এই যন্ত্রটা বন্ধ করেন, এই যন্ত্রটা খোলা থাকলে আমি কথা বলতে পারবো না। এটা যন্ত্র না, টেপ রেকর্ডার। এটাতে আপনার কথা থেকে যাবে, আমাকে এখন কষ্ট করে লিখতে হবে না, পরে শুনে শুনে লিখে নিব। এই যন্ত্রের দুঃখের কথা শুনবেন? আমি চাই না যে এই যন্ত্রে আমার গলা কেউ শুনুক। আমি এক সময় রাত্রবেলায় এই আঙুলের বাদ্যে গান বাঁধতাম। কুলসুম, আমি তখন খুব ছোট, আমাদের এলাকায় ওলা ওটা হয়েছিল। পরপর 2 রাতে আমার 2 ভাই মারা যায়। এই 2 ভাই মারা যাওয়ার পর আমার বাপ কেমন যেন চুপ হয়ে যায়।
সবাই যখন ঘুমিয়ে পড়তো রাতে বাপ প্রায় একটা গান গাইতো। কি গান শোনাও না। সবটা মনে নাই, কিছুটা মনে আছে, শুনবা? নিমাই চাম সন্ন্যাসী এই পথে মোর নিমাই চান গিয়াছে বুঝি, রহিয়াছে পদ চিহ্ন পড়িয়া। ওরে নিমাই রামর দিনে ভাসিল, রাইখা গেল বুকের পরে পাহাড় পাথর, পাথর পরে বুক মাঝারে কেমন নিথর। আপনি বলেন, যা গুলবাহারের জন্য সম্ভব হয় নাই তা আমি মানি কেমনে? ও যন্ত্র বন্ধ করেন, শুধু শোনেন আমাকে কথা। তার আগে আরেকটা কথা বলি। বলেন। আমাদের এখানে কোনো অচেনা মানুষ আসলে আমরা ধরে নিই হয় পুলিশের লোক, আর তা নাহলে রিলিফের লোক। তাই নাকি? পুলিশের লোক আসলে মিথ্যা কথা কই, যাতে মিথ্যা মামলায় না জড়াইতে হয়, ঘুষ না দিতে হয়। আর রিলিফের লোক আসলে? রিলিফের লোক আসলেও মিথ্যা কথা কই, যাতে পরের বার কিছু বেশি রিলিফ পাওয়া যায়। কারিগর, আমি কিন্তু রিলিফের লোকও না, থানা পুলিশের লোকও না। তাইলে আপনি সত্যই পাইবেন। আপনি যে গল্প কোথা থেকে কোথায় নিয়ে যান। তারপর তারপর এই যে গ্রামগঞ্জের পথ দিয়া যুবক অস্তাগারের হাঁটা, এইটা একটা ইতিহাসের মতো হাঁটা। ইতিহাসের মতো হাঁটা? ইতিহাস না? কারিগর, রতনের 6 বছর হয়েছে, সামনের বছরে কাজ আছে। ঠিক আছে, খবর দিও। এইটা হলো গিয়া আপনার ওই সার্জনদের কাজ, খুব যত্ন করে করতে। তা তো অবশ্যই। হে যে কারিগর, সারাদিন ভাব নিয়ে থাকলে চলবো? বাঙ্গি খান। আমার উম্মে কুলসুম, এই মোতালেব কারিগর যখন গ্রামের পথ দিয়া যায় তখন গ্রামে একটা তোলপাড় তৈরি হয়। সেটা ওই হেডমাস্টার সাহেব হাতে মাথা পড়তে কম কিছু না। ঠিক আছে, বাঙ্গি খান। বাঙ্গি খায়া নিজের মাতব্বর হেডমাস্টার ভাব করেন। উম্মে কুলসুম, এইটা হলো শিল্পীর কাম, সেই হিসাবে আমরা শিল্পীর জাত। আপনার প্রীতির লাগা আমি সারা জীবন বাইচা থাকতে পারি, আবার সারা জীবন মইরাও থাকতে পারি।
আচ্ছা কারিগর, আপনি আপনার স্ত্রীকে আপনি করে বলতেন? খুব মজার তো। আপনি করে বলতাম, যা কিছু তাই তাই করে বলতাম। বলেন ম্যাম সাহেব, আপনিই বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কিসের সামাজিক নিয়ম? আপনি এমন করে বলেন না কারিগর, মনে হয় আমি নিজেই যেন গুলবাহারের মতো হাসি কাঁদি। আমি তুমি বাসিয়া থাকলে দিন গলার হার কাইলো না দোলা। আমি তুমি বাসিয়া থাকলে, আমি তুমি বাসিয়া থাকলে দিন গলার হার কাইলো না দোলা। আমার জন্য কেউ কি তার ঘোমটাটা খুলবে, না আমারে খুলতে হবে? বললে খুলে দিতে পারি, আবার চাইলে নিজেও খুলে নিতে পারি। ঠিক আছে, আমার হয়ে আমার স্ত্রীর ঘোমটাটা একটু দয়া করে খুলে দিবেন। এরকম করে কইলে কি না খুলে পারা যায়? আপনি হইলেন গিয়া আমার উম্মে কুলসুম। নিজের স্ত্রীকে আপনি করে বললে পুরুষের মান থাকে? স্বামী স্ত্রী প্রেম প্রীতির সম্পর্কের মধ্যে মান সম্মানের কথা তো ঠিক না। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আলাদা মান সম্মান মিথ্যা। আপনি কি পুরুষ মানুষ নাকি? কোথায় আপনি আমার জিজ্ঞেস করবেন আমি এখনো সতী নারী আছি কিনা, আপনার কথা মতো না চললে কি কি শাস্তি, তা না, আপনি সব দুনিয়ার সুন্দর সুন্দর কথা কওয়া শুরু করছেন। বাসরের আগে কোন এক অন্য নারীর নাম ধরে ডাকতেছেন। কে সে, যার নামে আমার ডাকা হইতেছে? উম্মে কুলসুম হইল মিশর দেশের এক শিল্পী। আমি কয় বছর আগে পলায়া কলকাতা গেছিলাম, সেখানে গিয়ে একটা যাত্রা দলে নাম লেখাই। সেই যাত্রা পালায় আমি মেয়ে ছেলের সাথে উম্মে কুলসুমের গান গাইতাম, নাচতাম। আপনি বসেন, আমি আপনার একটা জিনিস দেখাতেছি। এই দেখেন, এই ঘাগরা পইরা এমন ভাবে নাচতাম। আপনি আমার জন্য নাচতেছেন? মেম সাহেব, আমাদের সেই রাত কাটে কান্দিয়া কান্দিয়া। মেম সাহেব, প্রথম রাইতে আমার স্ত্রী উম্মে কুলসুম গুলবাহারের পায়ে খুব যত্ন করে আলতা মাখায় দিয়েছিলাম। পা দুখানো ছিল খুব সুন্দর, আমি প্রায় আলতা মাখায় দিতাম। তারপর আমার গালটা পায়ের সাইফে ধরিয়া আদর করতাম। কারিগর, কি বললেন আপনি? আপনি আপনার স্ত্রীর পায়ে আদর করতেন, পায়ে গাল লাগিয়ে রাখতেন? আপনার পায়ে একটু আলতা মাখিয়ে দিই। কি করেন? স্ত্রীর পায়ে পুরুষের হাত,
আপনার যত সব উল্টাপাল্টা কথা। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় তাতে দুজনের মধ্যে মান সম্মানের কিছুই থাকে না। যা যত সব দুনিয়া সারা কথা। এটা আমার কথা না, এটা হলো হাদিসের কথা। হাদিসে এমন কথা আছে নাকি? তা তো জানি না ম্যাম সাহেব, থাকলে আছে না থাকলে নাই। তাহলে বললেন কেন? মনে করলাম যদি সে বিশ্বাস করে। তাহলে সে বিশ্বাস করলো? বিশ্বাস তো সে আগেই করছে, তাই বলল এইটা হইল কারিগরের নিজস্ব হাদিস, তাই না? ঠিক। আপনার স্ত্রীকে কিন্তু খুব ভাগ্যবতী বলতে হবে। সে শুধু ভাগ্যবতী না ম্যাম সাহেব, আপনি যদি তার সব কথা জানতেন তাহলে বলতেন যে আমিও খুব ভাগ্যবান। কারিগর, যে কাল কিন্তু গল্প এখান থেকে শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম সাহেব, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে দেখে বোরকাটা খুলে ফেললাম। যদি আপনি আবার জ্ঞানামা ভূত দেখা ভয় পান, তবে মনে রেখেন আমি কিন্তু আপনার কথাই খুলছি। বাজানে যদি জিগায়। না না, ঠিক আছে, আমি তো তোমাকে বোরকা খুলতে বলেছি। অপূর্ব লাগছে তোমাকে। আপা, আমার মন সেদিন খুব খারাপ ছিল, তাই কাইন্দা দিছি। আপনি কিছু মনে করেন নাই তো? পাগল মেয়ে না। সেদিন কেন কাঁদছিলাম শুনবেন? আমাদের জুঁই ফুল গাছটা ভরে ফুল ফুটেছে, সেটা দেখে কি মন খারাপ, ফুলগুলো আর থাকবে না। আর তখন আমার আবার খুব খিদাও লেগেছিল। পাগল মেয়ে। জানেন, আমি না যে কোনো গানের সাথে নাচতে পারি। নাচ হইল গিয়া তাল। এই যে এখন যে গানটা বাজতেছে না, আমি সেই গানের সাথেই নাচতে পারি। আচ্ছা, তাই নাকি? নাচবো? না না, শোনো, আমার একটা আইডিয়া আছে। তুমি আমার ওখানে আসো, আমি আমার বন্ধু শাহানা, আমরা দুজনে মিলে তোমার নাচ দেখবো। তাহলে বরং আমি পোটলাটা মারে দিয়ে আসি। আমার কাছে আলতা আছে, নুপুর আছে, সেগুলোও নিয়ে আসি। আর গোলাপি ফিতা দিয়ে আর একটু সেজেও আসি। আচ্ছা শোনো, তুমি নূপুর আর অন্যান্য যা যা নাচের জিনিস আছে সব নিয়ে আসো, তোমাকে আমরা নাচের জন্য সুন্দর করে সাজাবো। আর এই পোটলাটা দিয়ে আসো। পোটলায় কি আছে? আমি বরং বোরকাটা পরে নিই, না হলে আপনাকে দেখতে হবে আমি কাঁদছি। নাকি বলার দরকার নেই, থাকবে? না, বলো। আপা, আমি সব কিছুতে কাঁদি। লোকে তাই বলে আমার মাথায় ছিট আছে। ঠিকই বলে। আমার বাসায় ভাত নাই, মামির বাড়ি থেকে ধার করে চাউল নিয়ে আসছি। এই কথা বলতে যার কান্দন আসে, তার মাথায় তো ছিট আছে। কি বলে? এখন দেখি শহরেরা পেতনির মাথায় ছিট আসে। কি খবর দোস্ত, তোমার কি? ভালো, তোমার খবর কি? তোমার দিনকাল কেমন যাইতেছে? এখন কি একা? ও দোস্ত, কি খবর? এই যে শোনো, আমার বন্ধু নূপুর। বসো বসো বসো। কেমন আছেন? কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না, ভালো নেই সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখেছিস মেয়েটি সুন্দর নাচলো, খুব সেন্সিটিভ মেয়ে। খিদে পেলে যেমন কাঁদে, তেমনি ফুল ফোটা দেখলেও কাঁদে। আবার সেই ফুল যখন ঝরে পড়ে, সে বেদনায়ও কাঁদে। অদ্ভুত সত্যি। মাঝে মাঝে মনে হয় কোনো কিছুরই কোনো মানে হয় না। ওই বুড়োর সঙ্গে তোর ইন্টারভিউ কেমন চলছে? ভালো, অবশেষে মুখ খুলেছে, কিন্তু বউয়ের বিষয় ছাড়া কিছুই বলছে না। ভালো তো, বউ পাগল লোক। না, বউ পাগল না, তার চেয়েও বেশি। বিয়ের রাতে পায়ে আলতা লাগিয়ে ঘাগরা পরে বউয়ের সামনে মিশরীয় নাচ নাচে। আর সেই গল্প শুনতে শুনতে আমি তো নিজেকে ভুলভাল ভাবতে শুরু করেছি। ভুলভালটা কি? বুড়োর স্ত্রী। খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে। কমপ্লিকেটেড কেন হবে? ভেরি সিম্পল। আমি তো তোমার মতো ইন্টেলেকচুয়াল না। তুমি বুড়োর প্রেমে হাবুডুবু খাবে আর আমি এটাকে সিম্পল ভাববো? না, বুড়ো না, ও একটা মানুষ।
এই শাহানা, খোয়াবনামায় যদি যুবকের সঙ্গে মিলনের কথা বলা হয় তাহলে ভেবে দেখা যেতে পারে, কিন্তু খোয়াবনামার লেখকরা যেহেতু বুড়ো, তাই নারী পুরুষের মিলনের কথা উঠলেই তরুণীকে বুড়োর সঙ্গে দিই। নূপুর, এই তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি? একা একা কি বলছিস? শাহানা, তোমরা মানুষের চিন্তার উন্মুক্ততা দেখলে ভয় পাও কেন? কেন ভাবো যে পাগল হয়ে গেল? শোনো, আমরা যা ভাবি সব বাস্তবের বাইরে, সবটাই পাগলামি। আমরা সবসময় ভাবনার জগতেই থাকি। বোঝা গেছে তুমি পাগল হওনি। জানো কি মজার স্বপ্ন দেখেছি? কি? দেখি আমি নূপুর নই, উম্মে কুলসুম। ভারী মুখ, ভরা চোখ, লম্বা চোখের পাপড়ি, রাজা কুফুর পিরামিডের সামনে নাচছি। 2500 বছরের আগে হেরিটেটাস যেখানে গিয়েছিল সেখানে। বুড়ো মোতালেব কারিগর তোমাকে মিশরীয় নর্তকী বানিয়ে দিয়েছে। শোনো, স্বপ্নে আমার সঙ্গে দারবুকা কে বাজাচ্ছিল বলো তো? এই দারবুকাটা আবার কি রে? তুমি না মূর্খ। দারবুকা হচ্ছে ওই অঞ্চলের ঢোল পরিবারের একটা বাদ্যযন্ত্র। তা তোমার সঙ্গে ওই দারবুকাটা কে বাজাচ্ছিল? বুড়ো মোতালেব কারিগর বুঝি? না, বুড়ো না, যুবক মোতালেব কারিগর, যার চেহারার সঙ্গে শরতের চেহারার খুব মিল। কোথায় চললেন কারিগর? আপনি আইসে পড়ছেন, চলেন আপনার গান শোনাবো। অমন বুঝলি না রে, বুঝলি তবে, বুঝলি তবে, বুঝলি কিসের বললি না। অমন বুঝলি না রে, বুঝলি তবে, বুঝলি তবে, বুঝলি কিসের বললি না। সাহেব, এই গানটা আমার নিজের রচনা। এক লাইনের গান? না, 350 লাইনের গান, তাই সবটা লেখা নাই। বলতে পারেন এই দিলের ভেতর হাফিজি গান। ও সাদের ডাম্বুরা তাল তুইয়াবে তালে গাইও না, সাদের ডাম্বুরা তাল তুইয়াবে তালে গাইও না। এই যে গানটার কথা, এর মধ্যেও একটা গন্ডগোল আছে। সেটা কিরকম? ডাম্বুরা কি নিজের থেকে বেতালে গাইতে পারে যদি না বাদক বেতালে বায়? এখন আমি হাসতেছি কেন জানেন স্যার? আমি সারাক্ষণ তাল তুইয়া বেতালে গাইলাম। আইলেন কি গল্প শুনতে, আপনারে দুনিয়ার গল্প শোনাইলাম। কারিগর, আমার এই ছেলেটা অনেক দুষ্টমানি করে, তারে দুইরা মুসলমানি করে দেন। আপনি শুধু বলবেন বৌমা, আমি একটা চকচকে চাকু নিয়ে কুচ করে কাটে দেব। আপনি দিয়ে আমাকে ঠাকুর মশাই গো মতো আশীর্বাদ করেন বৌমা। বাই পাইছ? ইতিরানি পাঠাইছে। আমি যখন গল্প করতাম, আমার তিনি ওই উম্মে কুলসুম গুলবাহার খুব মন দিয়া শুনতো। আমি হুক্কা খাইতে খাইতে গল্প করতাম।
সময় ম্যাম সাহেব, আপনার সঙ্গে কথা কইতে গিয়ে মনে হইতেছে তো সেই রকমই, তাই অম্বিকার মারে দিয়া কুকাটা আনাইলাম। আপনার পুরো তামাকের ধোয়া তো আমার পেটের ভিতর যাচ্ছে। আপনার কি আমাকে গুলবাহারের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে কিনা সেটা আপনার ভাবনার মধ্যে ছেড়ে দিলাম। ম্যাম সাহেব, আমার তো আবার কান্দন আসতেছে। আবার কাঁদবেন? আচ্ছা কাঁদেন, কিন্তু শুনেন, তারপর কিন্তু গল্প শুরু করব, ঠিক আছে? বুঝলেন ম্যাম সাহেব, আমাকে কামটি ধরন হইল ওই হিন্দু ঠাকুরদের কামের মতো। আমার শরীরও কুলায় না, ভারী কাম করতে পারি না। এই কামটা না জানলে আমরা তো ভিক্ষা করতে হতো। আর তাছাড়া এই কামের একটা মজা আছে। সেটা কিরকম বলেন তো শুনি। এই গ্রামের পথ দিয়ে যখন হাঁটি তখন পোলাপান দৌড়ায়, এতে একটা মজা আছে। এই পোলাপান গো মায়েরা ঘুমটা টেনে ভক্তি করে। ভালো আছেন কারিগর? হ্যাঁ, তোমরা ভালো? ভালো। আরে গেরস্ত পিড়িকান আগায় দেয়, আর ওই পুরনো খতনা করা পোলাপান সালাম দেয়। কিরে, ভালো আছিস? জি ওস্তাদ জি, ভালো আছি। সত্যি এভাবে তো কখনো ভেবে দেখিনি। আর তাছাড়া বাচ্চাদের বিশ্বাস যে খাতনার পর চাকু দেখাইলে ব্যথা কমে যায়, সেই লোভে এরা সবাই খাতনা করতে রাজি হয়। সেই জন্য সবাই আমি চাকু দেখাই না। কি এত সেজেছ যে? তরুণ কারিগরের প্রেমিকা নাকি বুড়োর? খুব ইচ্ছে করে মাঝরাতে উঠে একটা লোক নাচ করে দেখাবে। এই একটা কথা বলবো, খুব সুন্দর লাগছে, পুরুষের চোখে বলছি। ইয়েস, দ্যাটস রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক চাচা। ঈদ মোবারক। ও নিবারণ, কি করো? আসো আসো, এদিকে আসো। আরে আজকে ঈদের দিন, চলো সিন্নি খেয়ে আসি। হয় বাইরি, তা দাঁড়াও, আগে মোলা গাছটা করে লই। আচ্ছা ঠিক আছে, আসো আসো। বেলা বেশি হয়ে গেলে জল সেচ দেওয়া যাবে না, জলটা সেচ দিয়ে এইবার আমু আনে। আরে ঈদের দিন সিন্নি সকালবেলা খাইতে হয়। তুমি যাও, তোমার জল আমি সেচতেছি। বৌমা, বৌমা, আজকে ঈদের সিন্নিটা কিন্তু আমার আগে দেওয়া লাগবে। কারিগর আমার জমিতে জল সেচ দিতে আছে। সেচুক না, ওই কাম তো প্রায় ছাইরাই দিছে। বসেন। ম্যাম সাহেব, এসবের ভেতর একটা সৌন্দর্য আছে না? আপনি কি বলেন? আপনার সব কথার ভিতরে একটা সৌন্দর্য আছে, তার অর্থ এই না যে আপনার সেসব সৌন্দর্যের কথা শুনে আপনার মতো আমিও কাঁদি।
আপনারে কানতে হইব না ম্যাম সাহেব। এই সকল সৌন্দর্য দেখে আমি আর গুলবাহার জীবন ভর অনেক কাঁদছি। ঠিক আছে ম্যাম সাহেব, আর কষ্টের কথা সৌন্দর্যের কথা বলবো না, এবার একটা মজার কথা বলি। কারিগর, আপনি হয়তো জানেন অথবা জানেন না, আপনার কোনো গল্পই কষ্টের সৌন্দর্য ছাড়া না। ম্যাম সাহেব, কষ্ট পাওয়া, কান্দন এসব এক ধরনের বাতিক। ঠিক আছে, আমি দিনের শেষে আপনার একটা মজার গল্প বলবো, যাতে আপনার মন খারাপ না হয়। ও কারিগর, মাইয়া মানুষের মুসলমান বানাও কেমনে? তুমি তো একটা কঠিন কথা কইলা, এই কথার উত্তর তো আমার জানা নাই। এই কথার উত্তর না জানি না পুরুষ মানুষের আর মুসলমান বানাইতে আইসেন না। ও কারিগর, ওর কথায় কিছু মনে করেন না, এই ফরজতের মাইয়ার মাথায় গন্ডগোল আছে। না, এ গল্পটা ভালো না, তাইলে আজ এইখানেই থাক। কারিগর, গল্পটা খুবই ভালো। একটি বালিকা কঠিন প্রশ্ন করছে, কিন্তু আপনাকে যতদূর চিনি গল্পের শেষটা কষ্টের। কষ্টের সৌন্দর্য আছে না? মেয়েটা মারা গেছে নিশ্চয়ই? হ্যাঁ, মারা গেছে। বলেছিলাম না কষ্টের সৌন্দর্য বের হবে। ম্যাম সাহেব, সৌন্দর্য শেষ নেই। সে তো বুঝতেই পারছি। আমার একটু তামুক খেতে ইচ্ছে করছে। এ কারিগর, কারিগর, এ কারিগর, বাড়ি আছো নাকি? ওই আমি ওই নিশিগায়ের হাফিজুর, হজরতের যে মাথা সিরাওয়ালা মাইটা আছে না, হেইটা গতকাল রাইতে গলায় ধরে দিছে। আর হেই এর আগে কথায় কথায় কয়ে গেছে, হে গলায় ধরে দিলে কারিগর ছাড়া বলে আর কেউ হেরে ধরতে পারবে না। কারিগর, আপনার গল্প কি শেষ নাকি আরো আছে? ম্যাম সাহেব, কি থাকে আর একজন মানুষের মরণের পর, আর তার নেই গল্পের। কি এত বিষণ্ণ কেন? বুড়ো কি আজও মন খারাপ করে দিয়েছে? জানিস, বুড়োটার অসম্ভব এক গল্প বলবার ক্ষমতা। যে লোক কথা বলতে চায়নি, আমি এখন তার গল্প বলার অপেক্ষায় থাকি। তোর কাজ শেষ হলে আমাকে একদিন নিয়ে যাস, দেখবো বুড়োকে। আজ একটা মেয়ের আত্মহত্যার গল্প বলেছে। আমার কাছে অর্থ কি দাঁড়িয়েছে জানিস? সমাজ নিয়ে প্রশ্ন করেছে এমন একটা মেয়ের পরিণতি হচ্ছে আত্মহত্যা। আচ্ছা, লোকটা কি সব বুঝেই বলে? আমার তো মনে হয় সবই বুঝে বলে। মাঝে মধ্যে মনে হয় এই বুড়ো আমাদের অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী ও রাজনীতিকদের চেয়েও আধুনিক। তা তো হতেই পারে। ওর মধ্যে অনেকেই ভণ্ড আর ভাব ধরা লোক থাকে। আর দেখ, গ্রামের এসব সহজ সরল লোকেরা ওসব বোঝেই না। আজ এক সময় মনে হচ্ছিল শরতের সঙ্গে কোথায় যেন কারিগরের বেশ মিল আছে। দেখো,
আমার যে বউ হবে প্রতিদিন তার পায়ে নিজ হাতে আলতা মেখে দেবো। শোনো শরৎ, এসব কথা আমার বাবা বলেছে আমার মাকে ভাগাবার আগে, আর এখন তো এক জায়গাও গাছে আসে না। তোমার বাবা ভটকাবাজ হতে পারে, আমি সিরিয়াস মানুষ। পারলে নুপুর পায়ের আলতা মাখার অ্যাড করো তো। শিওর, দুপুর যদি এই মুহূর্তে তার পায়ে কাজটি করার জন্য উৎসাহ করে। ওকে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, নিভৃত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, নিভৃত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কপার সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কপার সুরে। কি কারিগর, খেয়াল করেছেন সাঁকো পার হতে যে এখন আর আপনার হাত ধরতে হয় না আমার? জি ম্যাম সাহেব, আমি খেয়াল করছি। আপনি কি খেয়াল করছেন যে আপনার সাথে কথা বলার আগে আমি একটু হুক্কা টেনে নিই? হ্যাঁ, তা খেয়াল করেছি। কিন্তু কারিগর, আজকে তো শুরুর হুক্কা টানা শেষ নাকি? এখন কি গল্প শুরু হবে? আচ্ছা ম্যাম সাহেব, ওই বলতে পারেন আমাদের বড় বন্যার বছর কোনটা? বড় বন্যা আমাদের সাথে অনেক বড় বন্যা হয়। ওই যে বছর ঢাকায় আমাকে ছাত্ররা গভর্নমেন্টের বিরুদ্ধে ফাইটে পড়লো, ওই একটা গুলি চালাইলো, আমাকে ছাত্ররা মারা গেল। ও 1969? সে 1969। ভাই সাহেব, গতকাল পাকিস্তান সরকারের পুলিশ ঢাকা শহর আমগো ছাত্র ভাইয়ের উপর গুলি চালাইলে আমগো ছাত্র ভাই আসাদ পুলিশের গুলিতে নিহত হয়। এর প্রতিবাদে এই কাঁঠালতলির হাটে আজকা প্রতিবাদ মিছিল হইব। পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ মিছিলে যোগ দেন। চলেন। আসাদের রক্ত তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, জেলের তালা ভাঙবো। শ্যামচরণ, গত হাটে দেখলাম মিছিলে খুললে খুব ফাল পারতেছো। ওটা শ্যামচরণ না, ওটা পূর্ব পাকিস্তানের জনগণ। পাকিস্তানের মাটিতে মালাউনগ বাচ্চাকে ফাল পারন আর সহ্য করা হবে না। এটা মালাঙ্গুর উপর চাপাই দেন কা, এটা তো পূর্ব পাকিস্তানের জনগণের কথা। পারলে ওই ধনুমিয়ারে কন গুদ্দায় জোর থাকলে আপনার পাকিস্তানের হোগায় বাস দিয়ে দেবে এনে। পাকিস্তানের মাটিতে গনুমিয়া শ্যামচরণ এই হালাগো সিধা করে হালাম। দেখ শালা মুসলিম লীগের দালাল, পাকিস্তানের মাটিতে তোর কি হয়? শুনেন শুনেন সকলে, এই দেশ কোন একক ধর্মের না, এই দেশ সকলের। আর হেললে গাই
আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতেছি। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে পাকিস্তানের পূর্বাংশে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণজাগরণ হয়। পূর্ব পাকিস্তানের জনসাধারণের তুমুল প্রতিবাদের মুখে তখনকার পাকিস্তানের মিলিটারি রুলার আইয়ুব খান পদত্যাগ করে অপর মিলিটারি জেনারেল ইয়াহিয়াকে দায়িত্ব দেন। তিনি গণচাপে 70 নির্বাচনের ঘোষণা করেন। আপনার তখন জন্ম হয় না মেম সাহেব, সে এক অন্যরকম সময়। শেখ সাহেব জেলে, সামনে ইলেকশন, পাকিস্তানিরা আমাকে জানাই দিয়েছে যে আমাকে দাবি মানবে না। এর মধ্যে পূর্ব পাকিস্তানের উপকূলীয় দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাসে মৃতের সংখ্যা মিলিয়নে দাঁড়ায়। এ সত্ত্বেও নির্বাচন অপরিবর্তিত থাকে। নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের সবগুলো আসনে জয়ী হয় 2টি বাদে। কিন্তু জয়ী দল আওয়ামী লীগকে পাকিস্তানের কেন্দ্র সরকার গঠন করতে না দিয়ে নানাবিধ ষড়যন্ত্র করতে থাকে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা শেখ মুজিব তার ঐতিহাসিক সভার আহ্বান করেন 7 মার্চ 1971। আপনার 7 মার্চের কথা মনে আছে? সেদিন কি করেছিলেন? সেদিন আর কি করুম, সব বাঙালির মতো আমিও গেলাম ঢাকায় এই মিটিংয়ে। আমার বউ গুলবাহারকে বলে গেলাম, দেখো স্বাধীনতা লইয়া তারপর ফিরুন। নানা ষড়যন্ত্রের পর 25 মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি সার্চ লাইট নামে অপারেশন শুরু করে লাখ লাখ লোক হত্যা করে। তাদের মূল স্লোগান থাকে ধর্মভিত্তিক, অর্থাৎ হিন্দু বিরোধিতা। ফলে বাঙালি নির্যাতনের ওপেন টার্গেটে পরিণত হয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। হত্যা করা হয় ধর্ম বর্ণ নির্বিশেষে। মিলিয়ন লোক শরণার্থী হয় ভারতে। তো আপনি মুক্তিযুদ্ধে যোগ দিলেন কিভাবে, কোথায়? না, আমি মুক্তিযুদ্ধ যাই নাই, যাইতে পারলাম না। ওই কি আর যুদ্ধ করতে পারে ম্যাম সাহেব? আমিও পারি নাই, মানে আমি মুক্তিযুদ্ধ যাইতে পারি নাই। মানে আপনি মুক্তিযুদ্ধে যাননি? ম্যাম সাহেব, আমি মুক্তিযুদ্ধে যাই নাই দেখা আপনি মন খারাপ করতেছেন। আপনি মুক্তিযোদ্ধা খুঁজতেছেন যারা যুদ্ধে গেছিল, তাহলে তো আমার গল্প আপনারা কিছুই দিতে পারবে না। না মানে আমাদের এই প্রজেক্টটা তো মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের নিয়ে। রেবেকা, অফিস সেক্রেটারি তামান্না আর কাসের গাজী সাহেবকে আমার রুমে আসতে বলেন। আমি মুক্তিযুদ্ধের প্রকল্পটা নিয়ে তাদের সাথে একটু কথা বলতে চাই। আমি তো মনে করছিলাম শুধু আপনার চাকরি না, আমার কহা গল্প আপনি শুনবেন। এখন তো দেখতেছি আপনার মন খারাপ হয়েছে। আমার গল্প শুনে আপনার লাভ নাই। না তা কেন, আপনি বলুন, আমি শুনবো। আপনার গল্প এখনো শেষ হয়নি। না ম্যাম সাহেব, আমি আর গল্প বলতে চাই না, আমার শরীরটা খারাপ লাগতেছে। ঠিক আছে ঠিক আছে কারিগর, শরীর খারাপ লাগলে না হয় আরেকদিন শোনা যাবে গল্প। কারিগর, আপনাকে অশ্রদ্ধা করবার কোনো কারণ নেই। আমার চোখের সামনে ভাসে দাড়িতে সাবানের ফেনা নিয়ে মিছিল করছে এক উদ্যমী যুবক। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এর যে সুন্দর দৃশ্য আমি আমার জীবনেও দেখিনি, আমি কল্পনাও করতে পারি না। আমি কিন্তু পার্টির হাই লেভেলে অলরেডি বলে ফেলেছি যে মুক্তিযুদ্ধের উপরে আমরা একটা বিশাল বড় কাজ করছি। যদিও এটা মাধ্যমে কিন্তু আমি পার্টি নমিনেশন পাবো না, নমিনেশন হবে, তো তবু এরকম সাইনবোর্ড সর্বস্ব একটা প্রজেক্ট কিন্তু আমাদের দরকার। স্যার, আগামী 2 সপ্তাহের মধ্যে আমি প্রজেক্টের ফাইনালটা আপনাকে জানাতে পারবো। তেমন না, আপনি আমাকে আপডেটটা জানাবেন। শিওর স্যার। সো থ্যাংক ইউ, আপনারা এখন যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো, আজও কি বড় কিনে সমস্যা?
মনে হচ্ছে বুড়োকে খেপিয়ে দিয়েছি। বুড়োর সঙ্গে মুক্তিযুদ্ধের গল্পের প্রথম পর্বে বুড়ো বলেছিল আমি তো মুক্তিযুদ্ধে যোগ দেই নাই, যেহেতু সে জানে আমার মুক্তিযুদ্ধের তথ্য দরকার, সেজন্য আমি যাতে হতাশ হয়ে যাই আগে ভাগে সেরকম কথা বলে। ঠিকই তো বলেছে, তুমি তো সেই তথ্যই খুঁজছো নাকি? কিন্তু বুড়োর বিষয়টা তো ব্যতিক্রম। আমি মনে হয় অগোচরে হতাশা প্রকাশ করে ফেলেছি। বলে কি জানিস? কি বলে আজ আর বলবো না, আপনি হতাশ হয়েছেন। তাই তো, তুমি হতাশ হলে তোমাকে সে গল্প বলবে কেন বলো তো? কিন্তু আমি তো গল্প শুনতে চাইনি এমন না। আচ্ছা ঠিক আছে, শোন, ঢাকা থেকে ফোন করেছিল, ওরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোর ফাইনাল রিপোর্ট আশা করে। আরে ভালো আছেন? জি ভালো, আসসালামু আলাইকুম। বসুন। থ্যাংক ইউ। তা খবর কি? জি মোটামুটি চলছে ভালোই। নেতা, আমি আপনার দোয়া প্রার্থী। এবার আমি নির্বাচনে দাঁড়াতে চাই। ঠিক আছে, আপনি এলাকায় যাতায়াত বাড়িয়ে দিন, লোকজনের সঙ্গে মেলামেশা করুন, আর কেন্দ্রে তো আমি আপনার ব্যাপারটা আলোচনা করেছি, হয়তো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ নেতা। হ্যাঁ, আপনার ওই মুক্তিযুদ্ধের উপর কাজটা কি হলো? চলছে। কারণ নমিনেশন বোর্ডে সেখানে আপনার এই কাজটাই কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনি দেখি আগেকার দিনের মায়েদের মতন কাপড় পরছেন। আমার স্ত্রী গুলবাহার আপনার মতো খোঁপা বাঁধত, মাথায় জবা ফুলও দিত। সেজন্যই তো এমন করে সাজলাম। আমি ভাবলাম কাল আপনি আমার উপর রাগ করছেন। না না, আমি তো ভাবলাম আপনি রাগ করলেন কিনা। মেম সাহেব, আপনার মনে আছে কাল আমরা গল্পের কোন জায়গা ছিলাম? হ্যাঁ মনে আছে। ওই যে আমি যুদ্ধে গেলাম না, আর কি কি গল্প বলছিলাম আপনার মনে আছে তো? आप लोग सब जानते ये सब हिंदुआनी करवाज, असली ये सच्चा नहीं। सब मदरचोद बंगाली हम लोग के खिलाफ। मगर हम लोग चाहते हैं ये हिंदू मुसलमान का दंगा फसाद है। हम लोग का ऑपरेशन का टाइम में जो करना है हम लोग करेगा। हम लोग बोलेगा ये जासूसी हिंदू लोग को तबाह कर दो। हम लोग का करबारी में डर पैदा करेगा। उसके लिए औरत बच्चा बुढ़ा बुढ़ी सबको खत्म कर देगा। सर, जो सब संपत्ति का मालिक में हिंदुआनी, उसके लिए हम लोग का कारवाई किया, सब आग लगा के तबाह कर दिया। सर, यह हिंदू का मकान? सब जला दो। सर, मकान के अंदर में शायर आदमी है। ये तो खूब अच्छा बात है। अंदर में जो सब है उसको लिए हम लोग का बेশি झमेला करने का दरकार नहीं है। वो हिंदू लोग का सच में एक लाडली और दो बच्चा है। हिंदू जो हिंदू है, उन लोग का बच्चा व औलाद का कोई सवाल नहीं है। কারিগর, এইভাবে রাতের পর রাত জাগলে তো শরীর খারাপ করবো।
তুমি থাকছো না, দেশের লোকগুলো বেড়ে শেষ করে ফেলাইতেছে, এই সময় ঘুম হয়? চারদিকে না মুক্তিযুদ্ধের ফাইট দিতে শুনছি। তা তো দিতেছে, কিন্তু এই এলাকায় যদি আর একবার পাকিস্তানি মিলিটারি আসে, এই যে কত হিন্দু পরিবার আছে সব কটারে গুলি করে মেরে ফেলে দেবে, বাড়ি ঘর দুটো আগুন জ্বালাই দেবে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? আবার যদি কোনোদিন মিলিটারি আসে, তাইলে তুমি তাগরে গিয়ে বলবা सलाम वालेकुम सर। तुम कौन है? हम लोग उस्तागर हैं सर। वो ये 10 गांव में जितना वो खतना का काम है ना, वो हम करते हैं। ये आदमी तो अच्छा उर्दू बोलता। तुम उस्तागार तो क्या है? सर हमारा पिताजी और दादाजी भी उस्तागर था। अच्छा। ये इधर वो पाकिस्तान हिंदुस्तान होने के बाद इधर जितना हिंदू था, वो हमारा दादाजी और पिताजी सब कोई को खतना करके और कलमा पढ़ाई के मुसलमान बना दिया। वेरी गुड सर। इसके बाद 4 आदमी हिंदू था, तो आप लोग आने के बाद मैं खुद उनको खतना करके वो मुसलमान बना दिया। बहुत अच्छा। अभी सर ये जो 10 गांव है ना, ये कोई हिंदू लोग नहीं है, सब सच्चा मुसलमान है। यह बहुत खुशखबरी। ये झूठ तो नहीं है? नहीं सर, ये झूठ नहीं, ये तो सच है। ये हम एक कुरान शरीफ माथा लेके बोलते हैं, ये सच है सर, झूठा नहीं है सर। और हमारे पास उसका लिस्ट भी है, आप चाहे तो हम आप दिखा ना सकता। ठीक है, यकीन किया कोई मुसलमान कुरान शरीफ शीर में रख के झूठ नहीं बोलता। अल्हम्दुलिल्लाह। सब नाम ठिकाना देखने लिए हम दूसरा रोज आएगा। सब कुछ जरूर रेडी रखना चाहिए, समझे? ठीक है सर, ठीक है, ठीक है सर, ठीक है, ठीक है। লেখো হিন্দু নাম গণেশ মণ্ডল, গণেশ মণ্ডল। আর মুসলমান নাম হইল গিয়া গনি মিয়া, মোহাম্মদ গনি মিয়া। হ্যাঁ, মোহাম্মদ গনি মিয়া, মোহাম্মদ গনি মিয়া, গনি মিয়া। হিন্দু নাম অমর পাল, অমর পাল। আর মুসলমান নাম হলো গিয়া অমর আলী, মোহাম্মদ অমর আলী। হিন্দু নাম হইল গিয়া বিজয় কৈবর্ত, বিজয় কৈবর্ত। মুসলমান নাম হইল গিয়া মোহাম্মদ বায়েজিদ হোসেন। বায়েজিদ হোসেন। বায়েজিদ হোসেন। কুপি জ্বালায়া সারা রাত জায়গা আমরা লিস্টি বানাইতে থাকি। মনে হয় যত নাম লিখতে পারবো তত হিন্দু বাঁচাতে পারবো। আমরা থামি না, থামতে একদিন হয়। যেদিন শুনলাম 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে। সে এক দিন গিয়েছে ম্যাম সাহেব, তারপর দিন শত শত হিন্দু মুসলমান আইল, হাতে হাতে পালকি বানাইয়া আমাদের দুজনের নিয়ে কত লাফাইল, নাচলো। আপনারা কি কমু?
আসেন ভিতরে আসেন। মোতালেব কারিগরকে নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থে তার অবদান সম্পর্কে কোনো উল্লেখ নেই, অর্থাৎ তার অবদানের কোনো স্বীকৃতি নেই। স্বাধীনতার পর সে কোনোদিন সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা কোনো দিন পায়নি। যদিও তার কাটিয়ে দেয় এই দরিদ্র জীবনে সামান্য সহযোগিতা সে আশা করেছে সবসময় এই স্বাধীন দেশে। স্থানীয়ভাবে সে এখন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত, সামাজিকভাবে একঘরে, উপেক্ষিত মুসলমানদের কাছে, কারণ সে কোরআন মাথায় নিয়ে মিথ্যা বলেছে। অনেক হিন্দুদের কাছেও সে বিশ্বাসঘাতক। রক্ষণশীল ধর্মীয় দৃষ্টিতে তারাও মনে করে যে কি করে লোকটা নিজের ধর্মের পবিত্র গ্রন্থ মাথায় নিয়ে মিথ্যা বলল, তা সে হোক হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্যেই। সুতরাং মোতালেব কারিগর এখন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে ধর্মদ্রোহী। আসলে ওইটা কোরআন শরীফ ছিল না, আমি একটা মোটা বই কাপড়ে প্রেসায় লয়ে গেছিলাম। ওই বেটাটা এইটা দিয়ে সত্য বুঝলো, এখন ওইটা দিয়ে সত্য বলে আমাদের সবাই এক ঘরে করছে। এখন ওস্তাদর এটা নিয়ে কোনো কথাও কইতে চায় না, যে যা ভাবে ভাবুক। ওরে বন্ধু জিগাও তারে কোন শহরে বাড়ি, আগুন মনে দেখা তারে আগুন মনে থামাইতে না পারি, আগুন বুঝাইতে না পারি, আগুন নিভাইতে না পারি, নারী কোথায় তোমার বাড়ি, আহারে জিগাও তারে কোন শহরে বাড়ি, তাহার কোন শহরে বাড়ি। আলতায়া কাপা ছলাত তালে ছন্দ তুলে নাচে যেন পূবাকাশে
প্রাচীন ঘোড়া পাহাড় চূড়ে ফুল উড়ায় ছোটে সেথায় সাঝের সূর্য ওঠে নারী কোথায় তোমার বাড়ি আহারে জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার কোন শহরে বাড়ি কোন কাননে ফুটেছে ফুল ফুলবাহারে সেই ফুল নাচে দেখা সে ফুল আমার ভ্রম হইয়াছে যেন ভ্রম হইয়াছে সবই আছে সবই গেছে সবই আছে সবই গেছে এমন তর ভ্রমের নারী কোথায় তোমার বাড়ি আহারে জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার কোন শহরে বাড়ি ওরে বন্ধু জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার কোন শহরে বাড়ি দেখা তারে আগুন মনে দেখা তারে আগুন মনে থামাইতে না পারি আগুন বুঝাইতে না পারি আগুন নিভাইতে না পারি বন্ধু কিছুই করতে না রে ওরে বন্ধু জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার